ওকে, আমাদের লেসন 9 পর্যন্ত মিড টার্মের পর্যন্ত হয়েছিল। তো আমি লেসন 10টা আমাদের মিড টার্মের সময় ছিল, বাট আমি ওটাকে মিড টার্মে পরে নিচ্ছি, যেহেতু কমপ্লেক্স অ্যানালাইসিস যে জিনিসটা আছে সেটা আমরা যেহেতু করবো। সো কমপ্লেক্স অ্যানালাইসিস শুরু থেকেই শুরু করতে চেয়েছিলাম। তো যাই হোক, কমপ্লেক্স থেকে শুরু করতেছি, কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে, যেহেতু তোমাদের মিড টার্মে আমরা লিনিয়ার অ্যালজেব্রাটা দেখিয়েছি। এবার আমরা দুইটা জিনিস দেখাবো বলছিলাম, একটা ছিল কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স অ্যানালাইসিস, যেটা এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো লেসন 10 থেকে কমপ্লেক্স অ্যানালাইসিস শুরু হচ্ছে, তো শুরু করতেছি। তো কমপ্লেক্স প্লেন প্রথম লেসনটার নাম, দ্য স্কয়ার রুট অফ -1। তো কমপ্লেক্স নাম্বারটা জানার আগে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা, দ্য স্কয়ার রুট অফ -1। তো আমরা জানি যে রুটের ভিতর যদি আমরা √4 লিখি তার অ্যান্সার পাই কত, 2, অথবা √9 এভাবে যদি লিখি তাহলে পাই আমরা 3। কিন্তু √ওভার যদি -4 থাকে বা √ওভার যদি -9 থাকে, সেক্ষেত্রে ক্যালকুলেটরে তোমরা যদি চেক করে দেখো সেখানে দেখবে ম্যাথ এরর। কারণ বলাই আছে বর্গমূল করতে হলে ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা অলওয়েজ পজিটিভ হবে। বাট আমাদের এখানে এমনও তো হইতে পারে যে আমরা নেগেটিভটা আসবে। তো নেগেটিভ যদি আসে রুটের ভিতরে, এই যে একটা সমস্যা, সেই সমস্যার সমাধান করার জন্যই একটা নতুন নাম্বার বা নতুন কোয়ান্টিটির উদ্ভব হয়েছে, সেটাকে বলা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তো ওই জিনিসটা এখানে লেখা আছে। If we want to calculate the square root of a negative number, it rapidly becomes clear that neither a positive nor a negative number can do it. এখানে বলা হচ্ছে আমরা যদি ক্যালকুলেট করতে চাই স্কয়ার রুট অফ এ নেগেটিভ নাম্বার, মানে একটা নেগেটিভ নাম্বারকে যদি স্কয়ার রুট করি, ক্লিয়ার দ্যাট নাইদার এ পজিটিভ নর এ নেগেটিভ নাম্বার ক্যান ডু ইট। তার মানে আমরা যদি করি তাহলে যে অ্যানসারটা পাবো সেটা পজিটিভ অথবা নেগেটিভ কোনো নাম্বার থেকেই ব্যাখ্যা করা সম্ভব না। যার মানে হচ্ছে এটা √1 নট ইজ ইকুয়াল টু +-1। তো আমরা জানি যে √1 ইজ ইকুয়াল টু +-1, বাট √1 ইজ নট ইজ ইকুয়াল টু +-1। তার মানে এই জিনিসটা আমরা স্বাভাবিক যে নাম্বার সিস্টেম আছে সেটা থেকে বের করতে পারি না। তো রুটের ভিতরে মাইনাস থাকলে এই সমস্যার সমাধান করার জন্য আমরা যেটা বলতেছি এখানে, টু ফাইন্ড √1 we introduce a new quantity I defined to be such that I square equal to -1। তো আমরা নতুন একটা কোয়ান্টিটিকে ডিফাইন করছি, যেটাকে আমরা I দ্বারা প্রকাশ করতেছি। I is equal to তাহলে √1 and that means যদি এটাকে স্কয়ার করা হয় তাহলে পাই I square equal to -1। এই জিনিসটাই আমাদের মনে রাখতে হবে। এটাকে বলা হচ্ছে, এই আইটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক নাম্বার যেটাকে বলা হয়। তো এই কাল্পনিক নাম্বারের মান হচ্ছে I is equal to √1 এবং I square is equal to -1। এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। আমরা যখন কমপ্লেক্সের ম্যাথ করব তখন কিন্তু এই জিনিসটা আমাদের ব্যবহার হবে। যখন দেখবো যে কমপ্লেক্সের মান কোনখানে I স্কয়ার চলে আসছে, সেক্ষেত্রে সেটাকে কমপ্লেক্স থেকে কনভার্ট করে -1 এ নিয়ে যেতে হবে। অথবা কোনো ওখানে রুটের ভিতরে -1 আছে বা রুটের ভিতরে মাইনাস সামথিং আছে, সেটাকে দূর করার জন্য আমরা I কে নিয়ে আসব। এই দুটো জিনিস মনে রাখতে হবে, I এর মান এবং I স্কয়ারের মান। তো এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা আমরা যে প্রথম থেকে যেটুকু বললাম? স্যার I is equal to -1 না I square is equal to -1? I square is equal to -1 and I is equal to √1 এই যে প্রথমে যেখানে আমার স্কয়ারটা রাখা, এটা হচ্ছে যে আমাদের I এর মান। I is equal to √1 এবং I স্কয়ারের মান হচ্ছে -1। যেহেতু স্কয়ার করলে তো -1ই আসে, রুট উঠে যায়। ওকে স্যার। আচ্ছা, তো এখানে एग्जांपल দেওয়া হয়েছে যে আসলে কিভাবে এই জিনিসটা হয়, বা আমরা সাধারণ নিয়মে এটা দেখি √25। √25 কে কিন্তু স্বাভাবিক নিয়মে ক্যালকুলেটরে করলে দেখবে ম্যাথ এরর আসবে। এই সমস্যা সমাধান করার জন্য এটাকে প্রথমে দুইটা পার্টে ভাগ করা হয়। একটা লেখা হয় √1 ইনটু √25, মানে মাইনাসটাকে আলাদা করে নিয়ে নিতে হয়। তো আমরা জানি যে √25 মানে হচ্ছে 5 আর √1 মানে হচ্ছে I, তো 5i। এভাবে করে আমরা 5i বের করতে পারি। এভাবে যে কোনো নাম্বার যদি মাইনাস থাকে রুটের ভিতর, সেটাকে আমরা খুব ইজিলি সেটাকে I এর মাধ্যমে প্রকাশ করে দিতে পারি। এখানে আরো বেশ কিছু एग्जांपल দেওয়া আছে, एग्जांपलটা দেখে নেবে। এটা জাস্ট আমি বোঝানোর সাথে দেখালাম রুটের ভিতর মাইনাস থাকলে আসলে কিভাবে এটাকে আসে করা যায়। এরপরে যে জিনিসটা আছে রিয়েল, ইমাজিনারি এন্ড কমপ্লেক্স নাম্বার। এতক্ষণ যে নাম্বারটা নিয়ে কথা বললাম বা I এর নামটা বললাম সেটা কিন্তু ইমাজিনারি নাম্বার, আমি বারবার বলতেছিলাম।
তো এখানে সেই জিনিসটাও লেখা আছে, এবং কমপ্লেক্স নাম্বার যেটা আসলে এই কোর্সটার নাম, সেটাই আমরা এখন দেখবো আসলে কিভাবে আসলো। রিয়েল নাম্বার কাকে বলে? রিয়েল নাম্বারস আর দা ইউজুয়াল পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার। আমরা স্বাভাবিক নিয়মে যে জোর বা সরি যে ধনাত্মক বা ঋণাত্মক নাম্বার গুলো লিখি, সেটাই হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। যেমন 1 2 3 -1 2 3 0, এগুলো সবই হচ্ছে রিয়েল নাম্বার। তো এটা আমরা সবাই জানি। ইমাজিনারি নাম্বারটা কিভাবে আসছে? ইফ উই মাল্টিপ্লাই এ রিয়েল নাম্বার বাই আই, we call the result an imaginary number। তার মানে আই সম্মিলিত রিয়েল নাম্বারকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। মানে যেখানে আই আছে সেটাকে আমরা বলতেছি কমপ্লেক্স সরি ইমাজিনারি নাম্বার। if we multiply a real number by I, we call the result an imaginary number। তার মানে ইমাজিনারি নাম্বার হচ্ছে একটা, আর রিয়েল নাম্বারকে আই দ্বারা যদি গুণ করা হয় তাহলে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তো আই থাকবে সেখানে, যেমন শুধু আই, তারপর 3i -i/2, এভাবে যাই থাকুক সেটার মধ্যে যদি আই থাকে তাহলে সেই নাম্বারটাকে বলবো আমরা ইমাজিনারি নাম্বার। And last, a complex number. If we add or subtract a real number and an imaginary number, the result is a complex number। তার মানে আমরা যদি যোগ অথবা বিয়োগ করি একটা রিয়েল নাম্বার আর একটা ইমাজিনারি নাম্বার, তো একটা রিয়েল নাম্বার থাকবে, সাথে একটা ইমাজিনারি নাম্বার থাকবে, এবং মাঝখানে অপারেটর হিসেবে হয় যোগ থাকবে আর বিয়োগ থাকবে। যদি এরকম হয় তাহলে সেই নাম্বারটাকে বলবো আমরা কমপ্লেক্স নাম্বার। তাহলে রেজাল্টেন্ট যে নাম্বারটা পাবো সেটাকে কমপ্লেক্স নাম্বার বলা হচ্ছে, এবং কমপ্লেক্স নাম্বারকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে যদি জেড লিখি, জেড ইজ ইকুয়াল টু a plus ib, where a is real number and ib is complex number, sorry imaginary number। তো এইভাবে আমরা লিখতে পারি যে একটা রিয়েল নাম্বার কিভাবে, রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বারকে যোগ অথবা বিয়োগ করে যে নাম্বারটা পাবো সেটা বলতেছি আমরা কমপ্লেক্স নাম্বার, এবং একে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড ইজ ইকুয়াল টু জেনারেলি আমরা বলি a plus ib। a plus ib একটা জেনারেল ফর্ম। এখানে এরকম হতে পারে 2 plus 3i -2 -5i, যাই হোক হোক, একটা রিয়েল নাম্বার একটা কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ হইলেই সেটাকে আমরা বলতে পারি যে রেজাল্ট পাওয়া যায় সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে না? সেখানে রিয়েল নাম্বার বলতে পজিটিভ নাম্বার গুলো আসবে, আর কমপ্লেক্স নাম্বার হইতে গেলে দুইটা নাম্বারের মধ্যে, যেমন a প্লাস ib বা a প্লাস 3 সামথিং এমনটা আসবে। রিয়েল নাম্বার বলতে পজিটিভ নাম্বার না, রিয়েল নাম্বার বোঝাচ্ছে পজিটিভ আর নেগেটিভ নাম্বার। এখানে তো বলাই আছে রিয়েল নাম্বারস আর দ্য ইউজুয়াল পজিটিভ আর নেগেটিভ নাম্বার। যেমন রিয়েল নাম্বারের জায়গায় এ, এখানে এ হচ্ছে রিয়েল নাম্বারের একটা সাংখ্যিক রূপ, মানে ই বলা হয়, এটাকে বলা হয় মানে জাস্ট একটা জেনারেল ফর্ম লেখা হয়েছে। এ মানে যে কোনো কিছু হতে পারে, এ মানে 3 হতে পারে, -3 হতে পারে, -4 হতে পারে, যে কোনো কিছু এর মান হতে পারে। আর আই বি বা বিআই যেটাকেই বলি, আই থাকবে সেরকম একটা যে কোনো ইমাজিনারি নাম্বার হলেই হবে। যেমন -i/2 এটাও হতে পারে, 3i হতে পারে, বা 4i হতে পারে, -5i হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট যেটা হচ্ছে একটা রিয়েল নাম্বার থাকবে, একটা ইমাজিনারি নাম্বার থাকবে, তাদের মাঝখানে একটা অপারেটর থাকবে, হয় যোগ অথবা বিয়োগ। এটা যদি জেনারেল ফর্ম, এরকম যে কোনো হতে পারে, যেমন -3 -5i, +3 -5i, -3 +2i, এবার যেটা দাও, যদি আই থাকে কমপ্লেক্স ইমাজিনারি নাম্বার থাকবে, আর রিয়েল নাম্বার থাকবে, সাথে এর মধ্যে যোগ বিয়োগ থাকবে। এই তিনটা জিনিস মনে রাখলেই হচ্ছে। ওকে স্যার। আচ্ছা, এই কমপ্লেক্স নাম্বার, এখানে কমপ্লেক্স নাম্বারকে আমরা পয়েন্ট আকারেও লিখতে পারি, বা অর্ডার পেয়ার যেটাকে বলা হয়, এখানে লেখা যায় the complex number a plus bi can also be represented by the ordered pair a, b। মানে আমরা যে সিস্টেম, মানে সংখ্যা লেখার বা পয়েন্ট লেখার যে নিয়মটা, যেমন দুইটা এক্সিস থাকে, একটা যদি 2 ডাইমেনশনাল পয়েন্ট থাকে তাহলে আমরা লিখি কি 2, 3। তার মানে বিন্দুটার অবস্থান হচ্ছে 2, 3 পজিশন, এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর, এরকম একটা যদি থাকে সেটাকে আমরা বলতেছি আমরা মানে একটা পয়েন্ট। তো আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকেও পয়েন্ট আকারে লিখতে পারি। তো এখানে পয়েন্টের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্টটা প্রথমে থাকবে কমা দিয়ে, ইমাজিনারি আই বাদ দিয়ে যে রিয়েল অংশটুকু থাকবে সেটুকু লিখবো। যেমন a plus bi, এখানে রিয়েল পার্ট হচ্ছে a আর ইমাজিনারি পার্ট হচ্ছে b, আই বাদ দিতে হবে কারণ যেহেতু ইমাজিনারি কথাটা বলতেছি।
এ কমা বি, তাহলে অর্ডার পেয়ার অথবা পয়েন্ট আকারে যদি লিখি তাহলে এখানে কমপ্লেক্স নাম্বারের পয়েন্টটা হবে এ কমা বি। এভাবে যে কোনো সংখ্যা থাকুক, যে কোনো কমপ্লেক্স নাম্বার থাকুক, তাকে এরকম পয়েন্ট আকারে লেখা যায়, যার প্রথম অংশটা হচ্ছে রিয়েল পার্ট, পরের অংশটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো এটাকে আমরা লিখতে পারি এভাবে, এবং এটাকে আমরা গ্রাফের মাধ্যমে বা লিখতে পারি, যে গ্রাফ দিয়ে আমরা বুঝতে পারি। যেহেতু এক্সিস এর কথা বললাম, রিয়েল এক্সিস আর ইমাজিনারি এক্সিস, আমরা সাধারণত লিখি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো সেখানে এখানে এক্স অক্ষর জায়গায় আমরা লিখতেছি রিয়েল এক্সিস, কারণ আমরা এক্স বরাবর যে পজিশনটা আছে সেটা তো বললাম যে রিয়েল পার্ট, তো রিয়েল এক্সিস এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর যেটা আছে সেটা হচ্ছে ইমাজিনারি এক্সিস অথবা ইমাজিনারি পার্টের যে অংশটুকু থাকবে সেটা ওয়াই অক্ষ বরাবর থাকবে। তো এরকম আমরা যদি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার নিই, তাহলে তার অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে সেটা জানার জন্য একটা এই যে ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা আমাদের ফলো করতে হবে। তো আমরা যদি একটা যে কোনো একটা নাম কমপ্লেক্স নাম্বার নিই, যদি এরকম হয় -2 -3i, তাহলে তার অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে এটা আমাদের জানার জন্য এই ডায়াগ্রামটা ফলো করতে হবে। তো আমরা যদি এখানে দেখতে পারি, দেখো এখানে প্রথম যে নাম্বারটা আছে 2 + 3i, 2 + 3i, এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে, আর রিয়েল পার্টটা কি আছে পজিটিভ, এবং ইমাজিনারি পার্টের আগে যে চিহ্নটা আছে সেটাও কি পজিটিভ আছে। তার মানে রিয়েল পার্ট যদি পজিটিভ এবং ইমাজিনারি পার্টও যদি পজিটিভ হয়, তাহলে তার অবস্থান হবে প্রথম কোয়াড্রেন্টে। এখানে যেহেতু আমরা একটা 2 ডাইমেনশনাল এক্সিস নিয়েছি, রিয়েল এক্সিস ইমাজিনারি এক্সিস, তার 4টা ঘরে বিভক্ত হয়েছে, প্রত্যেকটাকে বলা হয় একটা কোয়াড্রেন্ট, মানে 1/4 বলা হয়। যেহেতু 4টা ভাগে বিভক্ত হয়েছে, এর প্রত্যেকটা অংশকে 4টা কোয়াড্রেন্ট, একটা কোয়াড্রেন্ট বলা হয়। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এবং এখানে শুধু কমপ্লেক্স নাম্বারের যে পজিশনটা সেটাই নির্ণয় করে না, যখন আমরা পোলার ফর্মে যাব কমপ্লেক্স নাম্বারের, আজকের ক্লাসেরই শেষের দিকে পোলার ফর্মে যাব, সেখানে তোমরা দেখবে একটা অ্যাঙ্গেল বা থিটা, যেটা কোণ বলা হয়, কোণের একটা হিসাব আছে। তো এই কোণের হিসাবটাও এই ডায়াগ্রাম থেকে আমরা ক্লিয়ার হব। যেমন এক একটা কোয়াড্রেন্টে আমাদের কোণের পরিমাণ 90 ডিগ্রি পর্যন্ত, যেমন 0 থেকে 90 ডিগ্রি হচ্ছে এই ফার্স্ট কোয়াড্রেন্ট, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্ট, 180 থেকে 270 থার্ড কোয়াড্রেন্ট, 270 থেকে 360 ডিগ্রি ফোর্থ কোয়াড্রেন্ট। তো এভাবে আমরা এই ডায়াগ্রাম থেকে 4টা কোয়াড্রেন্টের যেমন কমপ্লেক্স নাম্বারের অবস্থানও বুঝতে পারবো, এবং কমপ্লেক্স নাম্বার কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে সেটাও কিন্তু আমরা বলতে পারবো, তাই না? আমি যেটা বললাম, এখানে 4টা কোয়াড্রেন্টে প্রত্যেকটা কোয়াড্রেন্টে 90 ডিগ্রি করে এক একটা কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল পাচ্ছে, 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হিসাবটা, এবং তার অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে সেটা আগে দেখতে হবে। যদি রিয়েল পার্ট পজিটিভ এবং ইমাজিনারি পার্টও পজিটিভ হয়, দ্যাট মিন্স এই যে 2 + 3i, এই যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তার যদি অর্ডার পেয়ার বা পয়েন্ট আকারে লিখি, তাহলে মানে পয়েন্টটা পাইতাম 2, 3। দ্যাট মিন্স 2 মানে হচ্ছে রিয়েল পার্ট, সেটার আগে চিহ্ন আছে প্লাস, এবং 3 যেটা আছে সেটার আগে চিহ্ন আছে প্লাস। তো রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্টও পজিটিভ যদি হয়, তাহলে তার অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান হলে তার কোণের সর্বোচ্চ লিমিটও কিন্তু হবে 0 থেকে 90 ডিগ্রি এর ভিতরে। তারপরে আমরা আরেকটা নাম্বার দেখি, কমপ্লেক্স নাম্বার -4 + 2i, বা তার মানে এখানে হচ্ছে রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ। এরকম যদি হয় রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ হয়, তাহলে তার অবস্থান হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে তার কোণের হিসাব হবে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। এবার থার্ড কোয়াড্রেন্টে আমরা নিয়েছি রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্টও নেগেটিভ, তার মানে দুটোটা পার্টে যদি নেগেটিভ হয়, তাহলে তার অবস্থান হবে থার্ড কোয়াড্রেন্টে, এবং অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত। এরপরে ফোর্থ কোয়াড্রেন্টে রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট যদি নেগেটিভ হয়, তাহলে তার অবস্থান হবে ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে তার কোণের হিসাবটা হবে 270 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। এবং এটা কিন্তু আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসাব করতেছি। সিমিলারলি যদি ঘড়ির কাঁটার দিকে হিসাব করি, সেটাও কিন্তু করা যাবে, সেটার জন্য একটু উল্টা হবে, যেমন মাইনাসের ডিগ্রি কোণগুলো থাকে। তো এটা দেখো 0 থেকে 90 ডিগ্রি এটা নিয়েছি, আর এদিকে যদি নিই, এটা হচ্ছে ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে, এই দিকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক, আর এই যে দিকটা হচ্ছে এটা ঘড়ির কাঁটার দিক। যদি ঘড়ির কাঁটার দিকে নিই, তাহলে এখানে কোনটা হবে 0 থেকে
না -90 ডিগ্রি, -90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, -180 ডিগ্রি থেকে -270 ডিগ্রি, -270 থেকে -360 ডিগ্রি, এভাবে করে ঘড়ির কাঁটার দিকে করলে নেগেটিভ কোন অ্যাঙ্গেল নিব, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলে পজিটিভ বা যে আমাদের 0 থেকে 90, 90 থেকে 180 ডিগ্রি পজিটিভ অ্যাঙ্গেল নেব। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে একটু সিম্পলি ম্যাথ করার আগে, যখন ম্যাথ করব এই ডায়াগ্রামটা আমাদের প্রয়োজন হবে। তো এটুকু ডায়াগ্রামটা বুঝতে কারো সমস্যা থাকলে বলো। স্যার এখানে ঘড়ির কাঁটার মানে রাইট অ্যাঙ্গেলে করলে পজিটিভ 90 ডিগ্রি, নেগেটিভ অ্যাঙ্গেলে করলে নেগেটিভ 90 ডিগ্রি, এটা বোঝানো হয়েছে স্যার। হ্যাঁ, আমি ঘড়ির কাঁটার দিক বলতেছি আর বিপরীত দিক। ঘড়ির কাঁটার দিক তো আমরা জানি তাই না, ঘড়ির জি কাঁটার স্যার, দিক। দিকে হ্যাঁ, দিকে যদি রাইট। ঘুরাই তাহলে আমরা সেটা বলতেছি নেগেটিভ, আর ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে নিচ্ছি সেটা কিন্তু আমরা বলতেছি পজিটিভ। ঠিক আছে, জি স্যার। রোটেশনটা যেটা বলা হয়, রোটেশন যদি ঘড়ির কাঁটার দিকে হয় অথবা বিপরীত দিকে হয়, অ্যাঙ্গেলটা সেই হিসাবে চেঞ্জ করে। এটা কিন্তু শুধু এইখানে সিস্টেম না, এটা তুমি মনে করো বাস্তব জীবনে যেমন লাগে বিভিন্ন সায়েন্টিফিক জিনিসও এটা কিন্তু ইউজ হয়, ঘড়ির কাঁটার দিক আর বিপরীত দিকে। ঠিক আছে, এটা সব সময় তোমাদের কম বেশি সবারই জানা দরকার। এটা সায়েন্সের স্টুডেন্ট হিসাবে সবারই এই ঘড়ির কাঁটার দিক আর বিপরীত দিকের হিসাবটা রাখা দরকার। জি স্যার, ঘড়ির কাঁটার মানে পজিটিভ দিকে হইলে মানে রাইট অ্যাঙ্গেল হইলে নেগেটিভ 90 ডিগ্রি এবং বিপরীত নেগেটিভ দিকে ঘড়ির কাঁটার, পজিটিভ। হ্যাঁ উল্টা ওখানে, কারণ আমরা এই আমাদের যে গোলার্ধ আছে উত্তর গোলার্ধের হিসাবটাই ওইরকম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের হিসাবটা হয়, আর দক্ষিণ গোলার্ধে যারা থাকে তাদের হিসাবটা হয় ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, উত্তর দক্ষিণের হিসাবটা আছে এখানে। ওকে স্যার। ওকে, ডায়াগ্রামের পরে আমি নিচে যাচ্ছি। আমরা এবার দেখব অ্যাডিং এন্ড সাবট্রাক্টিং কমপ্লেক্স নাম্বার, তার মানে যোগ এবং বিয়োগ কিভাবে করব কমপ্লেক্স নাম্বারে সেটা। তো যোগ বিয়োগ করতে হলে অবশ্যই দুইটা কমপ্লেক্স নাম্বার থাকতে হবে। এখানে যেমন z1 দিয়ে লিখছি a প্লাস ib, z2 c প্লাস id, এখানে অন্য কিছু যে কোনো কিছুই হতে পারে। তো এদের যোগ করার নিয়ম হলো দ্য রুল টু অ্যাড দ্য রিয়েল এন্ড দ্য ইমাজিনারি পার্ট সেপারেটলি। তার মানে যোগ করতে হলে রিয়েল পার্ট গুলোকে একসাথে নিয়ে যোগ করতে হবে, ইমাজিনারি পার্টের যেগুলো আছে সেটাকে একসাথে নিয়ে যোগ করতে হবে। এখানে দেওয়া আছে সিম্পল জিনিস, যেমন a প্লাস c এটা হচ্ছে রিয়েল পার্ট, এখানে এখানে ib প্লাস id হচ্ছে ইমাজিনারি পার্ট। তো এই আইটা কমন নিয়ে এর ভিতরে যোগ বিয়োগ যেটা আছে করতে হবে। এভাবে যোগ বিয়োগ করা যায়, খুবই সিম্পল জিনিস। জাস্ট এটুকুই মনে রাখতে হবে যে যোগ করার নিয়ম হচ্ছে, যোগ বিয়োগের নিয়ম হচ্ছে রিয়েল পার্ট একসাথে ইমাজিনারি পার্ট একসাথে, এটুকু মনে রাখলেই হচ্ছে। এখানে যোগ বিয়োগের বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখে নেবে। সিম্পলি আমি বেসিকের জন্য ওটা পড়াচ্ছি, যেটা আমরা এতক্ষণ ফার্স্ট লেসনে দেখলাম কিভাবে কমপ্লেক্স নাম্বারের, আমাদের কমপ্লেক্স নাম্বারটা কোথা থেকে উৎপত্তি হইলো সেই জিনিসটা কিন্তু আমি প্রথমে বলেছি যে স্কয়ার রুট অফ -1, রুটের ভিতরে যদি মাইনাস থাকে এই সমস্যার সমাধান করার জন্য আমরা নতুন একটা কোয়ান্টিটি নিয়ে আসছি যাকে বলা হচ্ছে আই। আই কে আমরা বলতেছি আবার ইমাজিনারি নাম্বার। এইটা সমস্যার সমাধান হয়েছে যেখানে আই স্কয়ার ইকুয়াল টু -1 ধরে নিচ্ছি। তো আমরা যখন কমপ্লেক্স নাম্বারে ম্যাথ করব তখন যখনই দেখবো যে কোনো যোগ বিয়োগ বা গুণ ভাগ করার সময় অনেক সময় দেখবো যে আই স্কয়ার চলে আসতেছে। তো আই স্কয়ার চলে আসলে সেখানে কিন্তু আই স্কয়ার আর রাখা যাবে না, আই স্কয়ার ইকুয়াল টু -1 অবশ্যই বসাতে হবে, কারণ আই স্কয়ার কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার না, আই ইমাজিনারি নাম্বার। কিন্তু আই স্কয়ার থাকলে তখন আর সেটা ইমাজিনারি নাম্বার থাকে না, কারণ আই স্কয়ার ইকুয়াল টু -1। ইমাজিনারি নাম্বার এন্ড রিয়েল নাম্বার আর নট সেম। তো যখন ইমাজিনারি নাম্বার এবং রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা কিন্তু হোল্ড করে এইটা যে আই স্কয়ার ইকুয়াল টু -1, কারণ আই স্কয়ার হচ্ছে কি ইমাজিনারি নাম্বার, বাট -1 ইজ ইকুয়াল টু হচ্ছে রিয়েল নাম্বার। তো এই যে রিলেশনটা আছে, যখনই দেখবো যে আই স্কয়ার চলে আসছে কোনখানে তখন সেটাকে -1 বসিয়ে দিতে হবে। তো এরপর স্কয়ার রুট অফ -1 দেখেছি, তারপর আমরা রিয়েল নাম্বার কাকে বলেছি, ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার কাকে বলে দেখেছি, কমপ্লেক্স নাম্বারকে জেড দ্বারা প্রকাশ করা হয় সেটা দেখেছি। তো
তারপর কমপ্লেক্স নাম্বারকে যে পয়েন্ট আকারে লেখা যায় সেটাও আমরা বলেছি, এবং পয়েন্ট আকারে লেখার পর এই পয়েন্টের যে আমরা আকারে লিখলাম তাহলে তার অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে, তার অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, কিভাবে সে ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে যাবে সেই জিনিসটা আমি এই গ্রাফের মাধ্যমে দেখিয়েছি। এই যে আমরা ডায়াগ্রামটা দেখাইলাম, এই ডায়াগ্রামটা কিন্তু যখন ম্যাথ করব তখন তোমাদের লাগবে, কারণ এখানে ম্যাথ গুলো ডায়াগ্রাম অনুসারেই অ্যাঙ্গেল ঠিক করতে হবে বা তার অবস্থান কোন কোয়াড্রেন্টে আছে সেটা জেনে নিয়ে কিন্তু ম্যাথ করতে হবে। তো তারপর আমরা অ্যাডিং এন্ড সাবট্রাক্টিং দেখলাম, যোগ বিয়োগ দেখলাম। যোগ বিয়োগের নিয়ম যেটা শুধু মনে রাখলেই হচ্ছে যে যোগ বিয়োগের সময় রিয়েল পার্ট গুলো একসাথে নিব আর ইমাজিনারি পার্ট গুলো একসাথে নিয়ে যোগ বিয়োগ করে নিব। এটা আমাদের ফার্স্ট লেসন, যেটা আমাদের মিড টার্মের আগে শেষ হওয়ার কথা ছিল, বাট আমি ওটা কন্টিনিউ এখন করলাম কারণ যেহেতু কমপ্লেক্স নাম্বার আমরা এখন পড়াচ্ছি। তো আমি সেকেন্ড লেসনে চলে যাচ্ছি আজকে ক্লাসে। ওকে, লেসন 13 যেটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স প্লেন নাম্বার 2 লেসন। এবার আমরা যোগ বিয়োগের পরের যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লাই দেখবো, মানে গুণ দেখবো, কিভাবে আমরা গুণ করতে পারি কমপ্লেক্স নাম্বারে। উই মাল্টিপ্লাই টু কমপ্লেক্স নাম্বার জাস্ট উই উড মাল্টিপ্লাই এক্সপ্রেশন অফ দা ফর্ম x plus y টুগেদার। তার মানে সিম্পলি যে আমাদের গুণ আছে সেই গুণ নিয়মে গুণ করে যাবো। যেমন a plus ib আর c plus id দুটো কমপ্লেক্স নাম্বার আছে, যদি গুণ করা হয় তাহলে কি হবে, a into c, তারপর a into id, তারপর ib into c, ib into id। এখানে যে লাস্টের যেটা আছে আইবি ইন্টু আইডি, এইখানে যে একটু পরিবর্তন আছে, যে দেখো আইবি ইন্টু আইডি গুণ করলে কি আসে, আই স্কোয়ার বিডি। তো আমি যখনই বলেছি যখন আই স্কোয়ার চলে আসবে তখন সেটাকে আর আইতে রাখা যাবে না, তখন সেটাকে -1 বসিয়ে দিতে হবে। তো সেই কাজটা এখানে করা হয়েছে, যে মাইনাস বিডি চলে আসছে, যেহেতু -1 বসালে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেছে, মাইনাস বিডি। তো এখন এখানে আই স্কোয়ার বিডি ছিল একটা কমপ্লেক্স ইমাজিনারি পার্ট, কিন্তু এখন বিডি যখন চলে আসছে সেটা এখন কি হয়ে গেছে, রিয়েল পার্ট। তো এবার আমরা একসাথে নিয়ে নেব এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি। তো মাল্টিপ্লাই যদি করি এই দুটা কমপ্লেক্স নাম্বার তাহলে যে গুণফলটা পাবো সেটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার হবে। সো এটা সেভাবে করে সাজিয়ে নিয়ে লিখতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, সব জিনিসেরই এক, মানে গুণ করা হলে মাইনাস যেটা যেখানে আই স্কোয়ার আছে সেখানে -1টা বসানো। গুণের ক্ষেত্রে ওই একটা ট্রিক্সই মনে রাখলে হবে, যে আই স্কোয়ার চলে আসলে -1 বসিয়ে নিব আমি। তো এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, তোমরা দেখে নেবে, তোমাদের বোঝার স্বার্থে এখানে দেওয়া হয়েছে। আমি আর এগুলো বুঝালাম না, যেহেতু সবই একই তো জিনিস, জাস্ট গুণ করা হয়েছে। আর আই স্কোয়ার যেখানে আসে সেখানে -1 বসিয়ে সেটাকে ইমাজিনারি পার্ট থেকে রিয়েল পার্টে লেখা হয়েছে। গুণগুলো দেখবে। এরপরে কমপ্লেক্স কনজুগেশনটা দেখবো আমরা। কমপ্লেক্স কনজুগেশন হচ্ছে ফর এনি কমপ্লেক্স নাম্বার z is equal to a plus ib we define the complex conjugate to be z বার বা z স্টার দ্বারা লেখা হয়। z স্টার মানে হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অফ z is equal to a minus ib। তো এখানে মেইন কথা, যদি একটা কমপ্লেক্স নাম্বার z is equal to a plus ib থাকে তাহলে তার কনজুগেট z স্টার বা z বার যেটাই বলি সেটা হবে a minus ib। এখানে মাইনাসটা কেন হয়েছে, মাইনাসের হিসাবটা হচ্ছে যেখানে আই আছে আই এর আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটার বিপরীত চিহ্ন হয়ে যাবে কনজুগেটের জন্য। আমি আবারও বলতেছি, ইমাজিনারি পার্টের আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা শুধুমাত্র চেঞ্জ হবে, তাহলে আমরা সেটাকে বলবো কমপ্লেক্স কনজুগেট। এখানে কিন্তু যদি এ এর আগে কিন্তু প্লাস ছিল, এটা কিন্তু আর চেঞ্জ হয় না, কিন্তু বি আই এর আগে চিহ্ন ছিল প্লাস, সেটা চিহ্ন মাইনাস হয়েছে। আই এর আগে যদি মাইনাস থাকতো সেটা তাহলে বিপরীত হয়ে গেলে হতো প্লাস, বাট এর আগে যদি মাইনাস থাকতো সেটা কিন্তু চেঞ্জ হয়ে প্লাসে হতো না। আমি আবারও বলতেছি, রিয়েল পার্টের আগে যে চিহ্নটা থাকবে সেটা কিন্তু চেঞ্জ হবে না, শুধুমাত্র ইমাজিনারি পার্টের আগে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্নটা হবে। তো কমপ্লেক্স কনজুগেট জিনিসটা বোঝা গেছে কিনা, যদি না বোঝা যায় বলো আমাকে আবার। ক্লিয়ার স্যার এটা। ওকে, তাহলে এখানে কমপ্লেক্স কনজুগেটের বেশ কিছু एग्जांपल দেওয়া আছে, যেমন z is equal to 3 plus 2i find z plus z স্টার বা z কনজুগেট যেটাকে বলি। তো প্রথমে কি করতে হবে, কনজুগেটটা যোগ করে 3 plus 2i plus 3 plus 2i স্টার, এটাকে যখন কনজুগেট করব তখন কি হয়ে গেল 3 minus 2i। এবার সিম্পলি যোগ বিয়োগের নিয়ম, 3 plus 3 6 আর 2i minus 2i কাটাকাটি করলে আর কিছু থাকছে না, তাহলে 6 পেলাম। এখানে কমপ্লেক্স দুটো কমপ্লেক্স নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বার ছিল তার কনজুগেট ছিল, যোগ করছি, তাহলে আমরা পেয়েছি একটা মানে অ্যানসার পেয়েছি এটাই হবে। তো যদি গুণ করতে বলা হয় z ইনটু z স্টার, তো z স্টার মানে হচ্ছে প্রথমে z স্টার করে নিতে হবে,
দ্যাট মিন্স 3 মাইনাস 2i ছিল, এটাকে যদি স্ট্রাইক করা হয় তাহলে 3 প্লাস 2i হয়ে যাবে। তারপর গুণ করতে হবে, এবার গুণ করে যেটা আসবে সেটা বসায় দেবো আমরা। দেখো এখানে গুণ করে আসা হচ্ছে 9 মাইনাস 4i, এটা কিন্তু স্কয়ার, এটা 2 না, কিন্তু স্কয়ার হবে যেহেতু 2i আর 2i আছে, গুণ করলে কি আসে 4i স্কয়ার আসে। তো i স্কয়ার মানে বলেছি যে -1, বসাই দিলে এখানে +4 হয়ে গেছে, তখন কিন্তু আর ওই i স্কয়ারটা রয়ে যায় না, এখানে 13 চলে আসছে। আর আমরা একটা জিনিস বলি যে প্রত্যেক নাম্বারকেই কিন্তু কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করা যায়, আবার প্রত্যেক রিয়েল নাম্বারকেও কমপ্লেক্স নাম্বার আকারে লেখা যায়। যেমন 13 এটা কিন্তু একটা রিয়েল নাম্বার, এটাকে আমি কমপ্লেক্স নাম্বার আকারে কিন্তু লিখতে পারি 13 প্লাস 0 ইন্টু আই, এটা একটা আমরা কমপ্লেক্স নাম্বারে লিখতে পারি, তাই না? এটাকে আমরা 0 ইন্টু আই দিয়ে আমরা যে কোনো নাম্বার লিখতে পারি। আবার যদি শুধুমাত্র কমপ্লেক্স যদি ইমাজিনারি নাম্বার থাকে, যেমন 13i থাকতো, যদি সেটাকেও আমরা রিয়েল নাম্বার আর মিলিয়ে লিখতে পারতাম, যে কমপ্লেক্স নাম্বার লিখতে পারতাম, যেমন 0 প্লাস 13i, সেটা লিখলেও কিন্তু সেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার লিখতে পারি। তার মানে রিয়েল নাম্বারকেও আমি কমপ্লেক্স নাম্বারে আকারে লিখতে পারতেছি এবং ইমেজিনারি নাম্বারকে তো আমি কমপ্লেক্স নাম্বারে লিখতেই পারতেছি। তো যে কোনো একটা থাকলেও সেটাকে আমি কমপ্লেক্স নাম্বারে কিন্তু কনভার্ট করতে পারতেছি। তো এখানে আরো বেশ কিছু एग्जांपल আছে, দেখে নিও, এটা তেমন কোনো কঠিন নাই। এরপর আমরা দেখব ডিভাইডিং কমপ্লেক্স নাম্বার, মানে কিভাবে ভাগ করব। The trick for dividing two complex number is to multiply top and bottom by the complex conjugate of the denominator. তার মানে ডিনোমিনেটর মানে হচ্ছে হর, হরের যে আমার কমপ্লেক্স নাম্বারটা থাকবে, যেহেতু দুটো কমপ্লেক্স নাম্বার থাকবে, উপরে একটা নিচে একটা, হর মানে নিচে যেটা থাকে সেই যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে তার যে কনজুগেট হবে সেটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তার মানে এখানে z1 বাই z2 আছে, তো নিচে হরে আছে z2, z2 এর কনজুগেট কে বলা হচ্ছে z2 বার বা z2 স্টার। এই z2 স্টার দ্বারা উপর নিচে গুণ করতে হবে, এই যে z2 স্টার দ্বারা উপরে গুণ করা হচ্ছে, নিচে গুণ করা হচ্ছে, তাহলে উপরে পেলাম z1 z2 স্টার, নিচে পেলাম z2 z2 স্টার। তো নিচের এই z2 z2 স্টার এইটা করলে আমাদের যে কাজটা হবে, তো হরের যে জিনিসটা ছিল সেটা কমপ্লেক্স নাম্বার থাকবে না, তখন সেটা রিয়েল নাম্বার হয়ে যাবে। কারণ 2 আমরা 2 প্লাস 3i আর একটা হচ্ছে 2 মাইনাস 3i, এই যে দুটো জিনিস আছে এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b ফরম্যাটে। এটাকে যদি আমরা সূত্র আকারে লিখি তাহলে পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো মাইনাস b স্কয়ার করলে মানে i স্কয়ার চলে যাবে, তো i স্কয়ারে চলে গেলে আমাদের ওটাও কিন্তু একটা রিয়েল নাম্বার পেয়ে যাব। তাহলে ওই জিনিসটা কিন্তু আমাদের হরে রিয়েল নাম্বার চলে আসতেছে, কমপ্লেক্স নাম্বার আর থাকতেছে না। মেইন উদ্দেশ্যটাই এখানে হচ্ছে হরের যে কমপ্লেক্স নাম্বারটা ছিল সেটাকে রিয়েল নাম্বারে কনভার্ট করে নিয়ে তারপর উপরে যে দুটো আছে সেটা গুণ করব সিম্পলি নিয়মে। গুণ করার তো সমস্যা নাই, ভাগ করতে যায় একটা সমস্যা হয়, তো এই ভাগের সমস্যার সমাধান করার জন্য হরটাকে আমরা কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল নাম্বার নিয়ে গেলাম। এবার রিয়েল নাম্বার পেয়ে গেলে ওটা আলাদা রেখা, যেটা উপরে যেটা বাকিটা পাবো সেটাকে আমরা গুণ করে দিব, সমস্যা হবে না। তো ট্রিক্সটা হলো এটাই যে ডিনোমিনেটর হর যেটা আছে সেটার কনজুগেট করে উপর নিচে গুণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমরা एग्जांपल দেখি। এখানে যেমন মনে করো 2 প্লাস 3i ডিভাইডেড বাই 1 প্লাস 2i, তাহলে এখানে হরে আছে 1 প্লাস 2i, এই 1 প্লাস 2 এর কনজুগেট হবে 1 মাইনাস 2i, 1 মাইনাস 2i দিয়ে উপর নিচে গুণ করব, এই যে 1 মাইনাস 2i 1 মাইনাস 2i দিয়ে গুণ করছি। তারপরে আমরা নিচেরটা নিয়ে কাজ করব, দেখো এখানে a প্লাস b ইনটু a মাইনাস b ফরম্যাটে আছে। তার মানে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে a এর মান হচ্ছে 1 আর b এর মান হচ্ছে 2i, তো গুণ করি 1 স্কয়ার মাইনাস 2i এর হোল স্কয়ার, দ্যাট মিন্স 4i স্কয়ার। তো i স্কয়ার মানে -1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +4 চলে আসলো তাহলে নিচে, তাহলে 1 + 4 দ্যাট মিন্স 5 চলে আসলো নিচে, হরে 5 চলে আসলো। হরে কিন্তু এখন আর কোনো কমপ্লেক্স নাম্বার নাই, এইটাই মেইন উদ্দেশ্য ছিল যে নিচের হর ছিল যেটা সেটা আমরা কমপ্লেক্স থেকে রিয়েলে নিয়ে যাব। তো সেই উদ্দেশ্য আমরা সফল হয়েছি, তাহলে 1/5 বাইরে থাকলো। এবার উপরের লবে যেটা আছে নিউমারেটরে যেটা আছে সেটাকে আমরা তো জানি কমপ্লেক্স নাম্বারে গুণ কিভাবে করতে হয়, আমি প্রথমেই বলেছি মাল্টিপ্লাই এর নিয়ম, সেই নিয়ম আমরা করে দেব। করে নিলে লাস্টেরটায় আমরা কি আসবে 3i 2i, দ্যাট মিন্স -6i স্কয়ার। তো -6i স্কয়ার কে আমরা লিখতে পারি +6, ওই যে +6 লেখা হয়েছে। গুণের সময় তো এই একটা ট্রিক্সই মনে রাখলে হচ্ছে। তারপর যোগ করে যেটা আসে রিয়েল নাম্বারগুলো একসাথে নিলাম, কমপ্লেক্স নাম্বার একসাথে নিলাম, যেটা অ্যানসার পাওয়া যাবে সেটা অ্যানসার 1/5 ইনটু 8 মাইনাস 9। এইভাবে আমরা যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বারের ডিভিশন করতে পারি। এক্ষেত্রে ট্রিক্সটা কিন্তু ধরতে পারছো কিনা বা ট্রিক্সটা বুঝতে কারো সমস্যা আছে কিনা?
ওকে, এটা আমাদের ছিল সেকেন্ড লেসন। আমরা ফার্স্ট এন্ড সমস্যা সেকেন্ড নাই। লেসনে দেখলাম কমপ্লেক্স। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারের কিভাবে আসলো সেটা দেখলাম। কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ কনজুগেট এই জিনিসগুলো আমরা অলরেডি শিখে গেছি। এবং আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম এখানে অ্যাপ্লাই করতেছি বা যে যদি কোঅর্ডিনেটের হিসাব করে সেটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু এগুলো করতেছি, যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করি। দুইটা অংশ আছে, এ বি, যেটা প্রথমে লিখেছিলাম ওটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য। এবার আমরা লেসন থার্ড, আজকে যে থার্ড লেসনটা আছে এটাকে এবার কার্টেসিয়ান থেকে পোলার কোঅর্ডিনেটে নিয়ে যাব, সেটা দেখবো আমরা এবার। ওকে, উইক 7 লেসন 14 যেটা আছে আমাদের কমপ্লেক্স প্লেনের থার্ড নাম্বার লেসন, এটাও আমরা দেখবো পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। এতক্ষণ আমি যে সিস্টেমটা নিয়ে কাজ করতেছিলাম সেটা ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে তোমাদের কম বেশি জানা আছে যে আমরা স্বাভাবিক এক্স ওয়াই জেড যেটা নিয়ে লিখি সেটাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে থাকবে আর আর থিটা। এরপরে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আছে, বিভিন্ন রকম কোঅর্ডিনেট সিস্টেম আছে। পোলার কোঅর্ডিনেট সিস্টেমের যে উদ্ভবটা হয়েছে, পোলার নাম দ্বারা তোমরা সবাই কম বেশি পরিচিত, যে পোলার যে আইসক্রিম যেটা আছে কোণ বলা হয় যেটাকে, তাই না? কোণ মানে হচ্ছে কি, একটা অ্যাঙ্গেল থাকবে বা কোণ থাকবে। আমরা কোণ সম্পর্কে কিন্তু প্রথমেও আলোচনা করলাম যে ওই যে 360 ডিগ্রি যে হিসাবটা দেখালাম, ওখানে কিন্তু কমপ্লেক্স নাম্বারের একটা কোণের হিসাব ছিল। তো ওই যে কোণের হিসাবটা এতক্ষণ যে আমরা পড়লাম কার্টেসিয়ানে, সেটা কিন্তু কখনো আমরা অ্যাপ্লাই করি নাই। ওইটা অ্যাপ্লাই করার জন্য যে কোঅর্ডিনেট সিস্টেমের দরকার সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে একটা অ্যাঙ্গেল থাকবে এখানে, এবং সেখানে একটা রৈখিক দূরত্ব থাকবে যেখানে আর এবং থিটা। আর মানে হচ্ছে মডুলাস, আর থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ দা কমপ্লেক্স নাম্বার, আর আর হচ্ছে মডুলাস, দ্যাট মিনস দূরত্ব। মূল বিন্দু থেকে আমাদের যে কমপ্লেক্স নাম্বারটা আছে তার যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে আর বা মডুলাস। মূল বিন্দু থেকে অবস্থান ভেক্টরের যে দূরত্বটা আছে সেরকম কিছু একটা। এখানে বলা আছে we know that for any complex number z is equal to a plus bi can be considered as a point a comma b। আমরা এটা বলেছি যে আমরা একটা পয়েন্ট a comma b আকারে লিখতে পারি এটাকে, and that any such point can be represented by polar coordinates r comma theta with r greater than equal 0। তার মানে আমরা এটাকে পোলার ফর্মে লিখতে পারি যেখানে r এর মান অলওয়েজ 0 থেকে বড় বা সমান হবে। ইনফ্যাক্ট a is equal to r cos theta and b is equal to r sin theta। তাহলে এই যে a is equal to r cos theta এবং b equal to যে r sin theta, এটা হচ্ছে সম্পর্ক বা রিলেশন পোলার কোঅর্ডিনেটের সাথে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের একটা রিলেশন। এখানে এই a জিনিসটা ছিল কি, কার্টেসিয়ানের একটা মান, আর এখানে বি এটাও হচ্ছে একটা কার্টেসিয়ানের মান। কিন্তু আর cos থিটা, এখানে আর হচ্ছে কি পোলার কোঅর্ডিনেটের কোঅর্ডিনেট, এবং থিটা যেটা আছে সেটাও কি পোলার কোঅর্ডিনেটের কোঅর্ডিনেট। তার মানে আর এ কে আমরা আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করলাম, বি কে আমরা আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করলাম। তার মানে এ এবং বি এটা ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তার রিলেশন পেলাম পোলার কোঅর্ডিনেট সিস্টেমের সাথে। তো এটা কিভাবে আসলো সেটা আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখতে পারি। অলরেডি আমরা এই সিস্টেমের গ্রাফটা দেখেছি। এটা রিয়েল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস। আমার একটা কমপ্লেক্স নাম্বার আছে a প্লাস আইবি, তার অবস্থান অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। কেন হবে সেটা কিন্তু আমরা জানি যে রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্টও পজিটিভ। অবস্থান ফার্স্ট কোয়াড্রেন্টে নিলাম, ফার্স্ট কোয়াড্রেন্টে এ, এই যে পয়েন্টটা আমরা কমপ্লেক্স নাম্বারের পয়েন্ট, তো এ মানে হচ্ছে রিয়েল পার্ট, তাহলে এই অংশটুকু হচ্ছে রিয়েল অ্যাক্সিস বরাবর এ এর মান। আর বি আই, দ্যাট মিনস আর বি হচ্ছে এখানে কমপ্লেক্স ইমাজিনারি পার্ট, তো এইটুকু ডিসটেন্স হচ্ছে বি। তো এ আর বি এটাকে যোগ করে দিলাম, মানে যোগ করা দিলে আমরা যে সিস্টেমটা পেলাম একটা সমকোণী ত্রিভুজ পেলাম, এবং এই যে অ্যাঙ্গেলটা পেলাম এ এবং আর, বা এ এবং এই যে মূল বিন্দু থেকে কমপ্লেক্স নাম্বারের যে দূরত্ব, আমাদের যেহেতু আর এর মান দরকার, আর মানে হচ্ছে আমি বলছি মূল বিন্দু থেকে কমপ্লেক্স নাম্বারের যে দূরত্ব সেটাকে আর বলা হচ্ছে, মডুলাস বলা হয়। তো আমরা এটা পেলাম আর, এই মডুলাসের সাথে যে রিয়েল পার্টের যে কোণটা থাকবে সেটাকে বলা হচ্ছে থিটা, বা কোঅর্ডিনেট যেটাকে বলা হচ্ছে থিটা, বা আর্গুমেন্ট যেটাকে বলছি আমরা। তো থিটাটাও পেলাম, আরও পেলাম। এবার আমরা রিলেশনটা দেখব। তাহলে আর এবং থিটা পেলাম। আমরা জানি cos থিটা ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ, তাই না? এটা তো জানো তোমরা মনে হয়, তাই না? সমকোণী ত্রিভুজের জন্য cos এর সূত্র কি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এখানে এ, অতিভুজ হচ্ছে আর।
তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু a বাই r। তো a বাই r থাকলে r টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে a ইজ ইকুয়াল টু পেলাম r cos থিটা। সিমিলারলি sin থিটার সূত্র আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে b আর অতিভুজ হচ্ছে r, তাহলে b বাই r ইজ ইকুয়াল টু sin থিটা, তাহলে b ইজ ইকুয়াল টু পেলাম r sin থিটা। তো এইভাবে করে এই যে গ্রাফের মাধ্যমে রিলেশনের মাধ্যমে আমরা রিলেশনটা পেলাম আসলে যে আসলে কিভাবে a এর সাথে r আর থিটার সম্পর্ক, b এর সাথে r আর থিটার কি সম্পর্কটা সেটা কিন্তু আমরা গ্রাফের মাধ্যমেই দেখতে পারলাম। এবং এটা কিন্তু দেখাই যাচ্ছে যে এটা কোন, যে এই যে একটা পুরো গ্রাফটা আঁকা হয়েছে কোন আইসক্রিমের মতো একটা চোঙের মতো হবে, অর্ধেক চোঙ কিন্তু দেওয়া হয়েছে, নিচে অর্ধেক চোঙ আরো আছে, এখানে থাকলে কিন্তু পুরো একটা চোঙ আকৃতি হয়ে যাবে। এখান থেকেই পোলার ফর্মটা আসছে। তো আমরা z ইজ ইকুয়াল টু a প্লাস bi ছিল সেটা এবার r আর থিটার মাধ্যমে যদি লিখি তাহলে পাই z ইজ ইকুয়াল টু a প্লাস bi ছিল, তাহলে r cos থিটা প্লাস r sin থিটা ইনটু i। যেহেতু এখানেও r আছে এখানেও r আছে, এটাকে যদি কমন নিয়ে লিখি তাহলে পাই z ইজ ইকুয়াল টু r cos থিটা প্লাস i sin থিটা। তো যদি বলা হয় একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে সাধারণ বলে থাকি z ইজ ইকুয়াল টু a প্লাস bi, এটার পোলার ফর্মটা কি হবে, তাহলে এটা বলতে হবে z ইজ ইকুয়াল টু r cos থিটা প্লাস i sin থিটা। তো যেখানে r হচ্ছে মডুলাস অফ দা কমপ্লেক্স নাম্বার এন্ড থিটা ইজ দা আর্গুমেন্ট অফ দা কমপ্লেক্স নাম্বার। তোমাদের কিন্তু ভাই ভাই এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে r মানে কি, থিটা মানে কি, পোলার ফর্মটা বলো, তাহলে কিন্তু এগুলো তোমাদের বলতে হবে। where r is the মডুলাস, মডুলাস মানে হচ্ছে মূল বিন্দু থেকে ডিসটেন্স যেটা কমপ্লেক্স নাম্বারে। তো r ইকুয়াল টু মড z রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ডিসটেন্স নির্ণয়ের সূত্র তো জানাই আছে যে দুইটা বিন্দুর দূরত্বের হোল স্কয়ার প্লাস অপর দুইটা x অক্ষ বরাবর স্কয়ার আর y অক্ষ বরাবর যে স্কয়ার আছে তার উপর রুট ওভার থাকে। তো এখানে a মাইনাস 0 এর হোল স্কয়ার প্লাস b মাইনাস 0 এর হোল স্কয়ার ছিল, দ্যাট মিন্স a স্কয়ার প্লাস b স্কয়ার। অথবা এটাকে r এর মানকে সংক্ষিপ্ত সূত্র হচ্ছে রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার তার উপর রুট। এভাবে r এর মান আমরা বের করতে পারি। থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু b বাই a, সেটাই মনে রাখতে হবে। tan থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তো tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স এখানে লম্ব আছে b আর ভূমি আছে a, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু b বাই a। এখান থেকে আমরা থিটা লিখতে পারি tan ইনভার্স b বাই a। তো এভাবে r এর মান থিটার মান, r মানে হচ্ছে মডুলাস এবং থিটা দা অ্যাঙ্গেল থিটা ইজ কল্ড দা আর্গুমেন্ট অফ z, এবং এটাকে প্রকাশ করা হয় a r z z। তো এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা পোলার ফর্ম সম্পর্কে? ওকে, আমরা এক্সাম্পল দেখি পোলার ফর্মের, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। রাইট, z is equal to -1 - i in polar form, তার মানে এটা কার্টেসিয়ান ফর্মে দেওয়া আছে, তাকে পোলার ফর্মে নিতে হবে। তো প্রথম যে জিনিসটা আমরা যে গ্রাফটা ডায়াগ্রামটা পড়ে আসছি সেটা এবার কিন্তু মাথায় রাখতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে a আর p এর মানটা বের করে নিই। a এর মান এখানে আমরা পাচ্ছি -1, b এর মান পাচ্ছি -1। যেহেতু এখানে দেখতেই পাচ্ছি রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ, তাহলে তার অবস্থান হবে অবশ্যই থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে অবস্থান হলে এখানে r এর মান প্রথমে বের করি, মডুলাস অফ z অথবা মড z ইজ ইকুয়াল টু r ইজ ইকুয়াল টু রুট ওভার -1 স্কয়ার প্লাস -1 স্কয়ার, দ্যাট মিন্স 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু √2। তো মডুলাস পেয়ে গেলাম বা r এর মান পেয়ে গেলাম ইজিলি। তো আর্গুমেন্টটা হবে কিভাবে সেটা আমরা দেখব। তো যেহেতু তার অ্যাঙ্গেল আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু b বাই a, এখানে b এর মান হচ্ছে -1, a এর মান হচ্ছে -1, দ্যাট মিন্স মাইনাস মাইনাস কাটা গেলে শুধু 1 থাকে, তার মানে tan থিটা ইজ ইকুয়াল টু 1। tan কত ডিগ্রি এর মান 1 এটা আমাদের জানতে হবে। tan এর কিন্তু আমাদের হিসাব আছে, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। সো tan 45 ডিগ্রি এর মান হচ্ছে কত, 1। আমরা জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রি মান হচ্ছে যেটা বললাম এখানে কত আসছে 1, আর √3 হচ্ছে 60 ডিগ্রি। তো এই মানগুলো যে হিসাব আছে হিসাব রাখতে হবে। আর আমরা যেহেতু এখানে আমরা থিটাকে আমরা কোণে রাখবো না বা অ্যাঙ্গেল মানে ডিগ্রিতে রাখবো না, এটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। রেডিয়ান মানে হচ্ছে পাই সম্বলিত থাকবে এখানে।
তো যেটাকে বলা হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলটার মান হচ্ছে π/4। কিন্তু এই যে 45 ডিগ্রি পাইলাম থিটা এর মান, এটার অবস্থান কোন কোয়াড্রেন্টে সেটা বুঝতে হবে। 45 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়বে কেউ বলতে পারো? স্যার প্রথমটাতে পড়বে। হ্যাঁ, প্রথমটাতে পড়তেছে, বাট আমরা যেটা দেখলাম রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্টও নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে আমাদের তার পজিশন কোন কোয়াড্রেন্টে হওয়ার কথা ছিল? স্যার থার্ড পার্টে। হ্যাঁ, থার্ড কোয়াড্রেন্টে হওয়ার কথা ছিল, কিন্তু আমি পাইতেছি 45 ডিগ্রি। সো এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে না কোনোভাবেই। তো আমরা জানি ট্যান থিটা এর পিরিয়ডিক্যাল ভ্যালু হচ্ছে পাই, 180 ডিগ্রি। 180 ডিগ্রি ভ্যালুর পর সে রোটেশন করে, মানটা আবার সেম দেয়। তো আমরা তাহলে কি করব, পাই প্লাস π/4, যেটা করলে যেটা পাবো, পাই মানে 180 ডিগ্রি আর π/4 মানে হচ্ছে কত, 45 ডিগ্রি। 180 প্লাস 45 ডিগ্রি করলে কত পাই, 225 ডিগ্রি। তো এই 225 ডিগ্রির মানও কত আমার, মানে একই মান পাবো, 1 পাবো। সো আমার ওই 225 ডিগ্রি অবস্থানটা পড়বে এই কোয়াড্রেন্টে, তাই না? থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে। সো আমাদের যে সমস্যাটা ছিল, থার্ড কোয়াড্রেন্টে ভ্যালুটা পাচ্ছিলাম না, ওই সমস্যার সমাধান করার জন্য আমরা এই পিরিয়ডিক্যাল ভ্যালুটাকে নিয়ে আসলাম। প্রত্যেকটা মানে ত্রিকোণমিতিক ফাংশনের একটা পিরিয়ডিক্যাল ভ্যালু আছে। পিরিয়ডিক্যাল ভ্যালু মানে হচ্ছে নির্দিষ্ট সীমার পর ওই একই মান আবার দেয়। যেমন পর্যাবৃত্ত গতি যেটাকে বলা হয়, কি একটা বিন্দুকে পরপর সে নির্দিষ্ট মানে একটা সময় পরপর সে আবার সেম ভ্যালু দেয়, সেম জায়গায় ফিরে আসে। এটা যেমন ফিজিক্সে আছে, ম্যাথে আছে, ইভেন ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, লুপের মতো, যেটা আবার ফিরে আসে। সব ক্ষেত্রেই সায়েন্সের যে কোনো জায়গায় এই লুপ বা যেটাকে পর্যাবৃত্ত গতি বা আমরা এখানে পিরিয়ডিক্যাল ভ্যালু বলতেছি, সব কিন্তু একই জিনিস। ঘুরে ফিরে যখনই স্যাটিসফাই করে আবার সেই আগের জায়গায় চলে আসে, ওই জিনিসটাই আর কি। তো ওখান থেকে 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি করলাম, তাহলে 225 ডিগ্রি হলো। অথবা এটাকে যদি পাই প্লাস π/4 করি, তাহলে 5π/4 পাবো। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু, এই থিটার মানটা কিন্তু আমাদের থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে, তাহলে এই মানটা আমরা নিতে পারবো। তো নিলাম, এটা আমাদের থিটার মান পেলাম 5π/4, আর এর মান পেলাম √2। এবার এটাকে সাজায় লিখতে হবে এই ফরম্যাটে, যেটা ইজ ইকুয়াল টু আর মানে হচ্ছে √2 cos π/4 প্লাস i sin π/4। এখানে ওই ফরম্যাটে ওখানে ওইভাবে লেখা নাই, তো আমি এখানে জাস্ট দেখাই দিলাম যে এইভাবে লিখবা, যেটা ইজ ইকুয়াল টু √2 ইনটু cos π/4 5π/4 প্লাস i sin 5π/4। এটাই आंसर, এটাই হচ্ছে তার পোলার ফর্ম। এই প্রথম एग्जांपलটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? যাই হোক, আমরা আরো एग्जांपल দেখি। রাইট দ্য ফলোইং নাম্বারস ইন পোলার ফর্ম, z ইজ ইকুয়াল টু 1 প্লাস i। এটা কিন্তু খুবই ইজি আছে, যে 1 প্লাস i। তো 1 এটা রিয়েল পার্টও পজিটিভ, ইমাজিনারি পার্টও পজিটিভ, তাহলে তার অবস্থান হবে অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে। তো প্রথমে আর এর মান নির্ণয় করতে আমার কোনো সমস্যা নাই, আর এর মান আমরা সিম্পলি নির্ণয় করব। তো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু √2 পাইলাম, এবং tan থিটা ইজ ইকুয়াল টু পাইলাম 1/1 ইজ ইকুয়াল টু 1। তো tan 45 ডিগ্রি বা π/4। তো এই 45 ডিগ্রি এর অবস্থান কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। আর আমরা যে কমপ্লেক্স নাম্বারটা এখানে দিয়েছি তার অবস্থানও হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। তো এই ক্ষেত্রে আর কোনো পরিবর্তন করার দরকার নেই। এই ক্ষেত্রে আমরা থিটা ইজ ইকুয়াল টু π/4 আমরা লিখতে পারি, কারণ আমাদের 45 ডিগ্রি বা π/4 এটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। সো এই অ্যাঙ্গেলটা আমরা নিব। তাহলে z ইজ ইকুয়াল টু √2 cos π/4 প্লাস i sin π/4। এইভাবে করে আমরা এটাকে অ্যানসার করতে পারি। এটা কিন্তু খুব ইজি দেওয়া হয়েছে, বাট অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ এরকম আসতেছে, বা রিয়েল পার্ট নেগেটিভ, ইমাজিনারি পার্ট পজিটিভ। তাহলে তার অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে সেই অনুসারে অ্যাঙ্গেল আমাদের রোটেশন করে করতে হবে কিন্তু। সিমিলারলি বি নাম্বারটা আমরা দেখি, w ইজ ইকুয়াল টু √3 মাইনাস i আছে। এখানে রিয়েল পার্ট পজিটিভ, ইমাজিনারি পার্ট নেগেটিভ, তাহলে এটার অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে কেউ বলতে পারো? স্যার 4 কোঅর্ডিনেটরে। হ্যাঁ, ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে। সো তার অ্যাঙ্গেলটা কিন্তু অবশ্যই 270 থেকে 360 ডিগ্রি। অথবা যদি ঘড়ির কাঁটার আমি কিন্তু দুইটা দিকে বলেছিলাম, ঘড়ির কাঁটার দিকে হলে, বিপরীত দিকে হলে হয়তো হবে 270 থেকে 360 ডিগ্রি এর মধ্যে। কিন্তু কোন ক্ষেত্রে যদি এর অ্যাঙ্গেলটা মাইনাসে চলে আসে, tan থিটার মানটা যদি কোনো কারণে মাইনাস চলে আসে, যেমন এরকম তো হতে পারে tan থিটার মান -1/√3 অথবা -1 আসছে। তো -1 মানে কি?
-1 হলে তার অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। দ্যাট মিন্স π/4 এর আগে একটা মাইনাস দিতে হবে, তার মানে -π/4। তো একটা অ্যাঙ্গেল যদি π/4 হয়, আমি এই জিনিসটা একটু করে দেখাই। আচ্ছা, আমি একটা গ্রাফ নিয়ে নিই। এটা মনে করো আমাদের একটা অ্যাঙ্গেল আমরা যদি এরকম পাচ্ছি, π/3 পাইলাম একটা অ্যাঙ্গেল। π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তো এই 60 ডিগ্রির এর অবস্থানটা তাহলে অবশ্যই এই কোয়াড্রেন্টে হবে, যেটাকে আমরা বলতে পারি π/3। কিন্তু আমার অ্যাঙ্গেল যদি এরকম বের হয় মাইনাস -π/3, যদি এরকম অ্যাঙ্গেলটা বের হয় দ্যাট মিন্স -60 ডিগ্রি, তাহলে তার অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে? এটা কেউ বলতে পারো কিনা? দেখো, এটা π/3 এর অবস্থান ফার্স্ট কোয়াড্রেন্টে হইলো, তাহলে -π/3 এর অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে? স্যার 4 কোয়াড্রেন্টে হবে, 4 হ্যাঁ, নম্বর। অবশ্যই। কারণ বিপরীত, এটা যেটা আছে এই বিপরীত রেখা কোনটা, এইটা অবশ্যই, তাহলে তার অবস্থানটা হবে এইখানে। এই জিনিসটা হবে আমাদের তাহলে -π/3। তো এই -π/3 আর π/3, তাহলে আমাদের কিন্তু ওইটাই বলা ছিল কি ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কিন্তু ঘড়ির কাঁটার দিকেও একটা বের করা সম্ভব, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকেও বের করা সম্ভব। ঘড়ির কাঁটার বিপরীত দিকে তো আমরা বের করে করতেছিলাম এত প্রথম এক্সাম্পলটায়, যে প্রথমে যেটা দেখাইছি, যে ওটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি 270 এর মানে ঘোরা নিয়েছি। কিন্তু যদি কোনো ক্ষেত্রে এরকম অ্যাঙ্গেলের মান আসে যে tan θ = -π/3 বা θ পেলাম আমরা -π/3, তাহলে তার অবস্থান অটোমেটিকলি কোথায় চলে যাবে? ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাবে। তখন কিন্তু আর আমাদের ওই ঘড়ির কাঁটা বিপরীত দিকে যেভাবে ঘুরে আনছি সেটার দরকার নাই। আমি প্রথমেই বলেছিলাম যে দুইটা ভাবে কিন্তু করা যায়, একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকটা নিয়েই সাধারণত করব, বাট কোনো অ্যাঙ্গেলের মান যদি এরকম -π/3 বা -π/4 এভাবে চলে আসে, সেক্ষেত্রে আমরা তার বিপরীত কোণটা নিয়েও আমরা করতে পারি। যে যেহেতু কোণ π/3 এর মান হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর -π/3 হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, তো যেহেতু মাইনাস পাইছি, তাহলে তো আমার ওই অ্যাঙ্গেলের হিসাবটার দরকার নেই, আমরা জাস্ট -π/3 টাই নিতে পারতেছি। তো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওকে, আমরা এক্সাম্পল দেখি, তাহলে ওই জিনিসটা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু এক্সাম্পলে ছিলাম আমরা। তো আমরা एग्जांपल 2 দেখতেছিলাম, যেখানে r এর মান পাচ্ছি √3 + 1 দ্যাট মিন্স 4, দ্যাট মিন্স 2 পেয়েছি আমরা r এর মান। আর tan θ পাচ্ছি আমাদের এখানে b এর মান হচ্ছে আমাদের -1, a এর মান হচ্ছে √3। তাহলে tan θ = -1/√3। দেখো এখানে এই মাইনাসটা চলে আসছে। এই মাইনাসটা চলে আসা মানে হচ্ছে আমাদের ওই বিপরীতের অ্যাঙ্গেল নিলেই হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে নিলে হিসাব করলে এবার হবে, যেহেতু মাইনাস চলে আসছে। আমাদের উল্টা সিস্টেম, মাইনাস চলে আসলে উল্টা সিস্টেমে চলে আসবো। তো আমরা ফোর্থ কোয়াড্রেন্টে পেলাম। এখানে আমরা জানি π/6 tan 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√3। তো যেহেতু এখানে 1/√3 মান হচ্ছে π/6 এর মান, কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে -5/6 নিলেই হচ্ছে। সিন্স w lies in the fourth quadrant we take θ = -5/6। এই মাইনাসটার জন্য, শুধুমাত্র এই যে মাইনাসটার জন্য কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা নিয়েছি। কোনো কারণে যদি এই মাইনাসটা না থাকতো, শুধু tan θ = 1/√3 থাকতো, তাহলে কিন্তু আমাদের ঘড়ি কাঁটার বিপরীত যে সিস্টেমটা আছে ওইভাবে করে নিয়ে আমাদের মানে যদি ফোর্থ কোয়াড্রেন্টে হইতো ফোর্থ কোয়াড্রেন্টে নিয়ে আসা হইতো, বা থার্ড কোয়াড্রেন্টে যদি হইতো থার্ড কোয়াড্রেন্টে আমাদের নিয়ে আসতে হইতো। তো এক্ষেত্রে তাহলে w পাইলাম 2 cos -π/6 + i sin -π/6।
তো এভাবে করে আমরা যে কোনো কার্টেসিয়ান কোঅর্ডিনেট পোলার কোঅর্ডিনেটে নিতে পারি। এরপরে যে এক্সাম্পলটা আছে, এক্সাম্পল 5, find the product of two complex number 1 plus I এবং √3 minus I in polar form। বলছে প্রোডাক্ট বের করতে, মানে গুণফল বের করতে বলছে। এই যে দুটো কমপ্লেক্স নাম্বার আছে তাকে প্রথমে পোলার ফর্মে নিয়ে তার গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। স্বাভাবিক নিয়মে কমপ্লেক্স নাম্বারের গুণফল নির্ণয় করার সূত্র তো আমরা দেখেছি, বাট পোলার ফর্মে কিভাবে করব তার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা আমাদের একটু দেখে নিয়ে তারপর আমরা এটা করব। তো সূত্রটা আমরা এর নিচেই লিখেছি। যদি এরকম থাকে Z1 ইন্টু Z2, যদি পোলার ফর্মে থাকে শুধুমাত্র গুণফলের জন্য, দুইটা কমপ্লেক্স নাম্বার যদি পোলার ফর্মে থাকে তার গুণফল নির্ণয় করার সূত্র হচ্ছে এটা, Z1 ইন্টু Z2 ইজ ইকুয়াল টু R1 R2 cos θ1 প্লাস θ2 প্লাস I sin θ1 প্লাস θ2। এটা হচ্ছে আমাদের দুইটা পোলার কমপ্লেক্স নাম্বার থাকলে তার গুণফল নির্ণয়ের সূত্র, যেখানে R1 হচ্ছে মডুলাস অফ ফার্স্ট কমপ্লেক্স নাম্বার, R2 যে Z2 এর মডুলাস, θ1 Z1 এর আর্গুমেন্ট, θ2 Z2 এর আর্গুমেন্ট। সো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব যদি গুণফল নির্ণয় করতে হয় দুইটা কমপ্লেক্স নাম্বারের ইন পোলার ফর্মে। তো ওকে, এই সূত্রটা আমরা এবার নিয়ে যাই এই ম্যাথে। আমরা এখানে বলছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার, এই দুইটা নাম্বার কিন্তু আছে কার্টেসিয়ানে, বলছে ইন পোলার ফর্ম, ইন পোলার ফর্মে নিয়ে, তার মানে এই কমপ্লেক্স দুটাকে প্রথমে পোলার ফর্মে নিতে হবে, তারপর গুণফল করতে হবে। তো এই দুটাকে পোলার ফর্মে কিভাবে নিব, এই দুইটা ম্যাথ তো আমরা একটু আগে করলাম, যে এক নাম্বার এ আর বি নাম্বারে যে দুইটা করলাম সেই দুইটাই এই। তো এখানে আমরা 1 প্লাস I √2 cos π/4 প্লাস I sin π/4, এটা কিন্তু অটোমেটিক লিখে দিয়েছি। তোমাদের যদি এক্সাম্পল দেওয়া হয় সেক্ষেত্রে তো আর লিখে দেওয়া থাকবে না, সেই জন্য কিন্তু তোমাদের এটা পুরোটা করতে হবে, ওই যেমন আগের এক্সাম্পলটা করে আসছি সেটা পুরোটা করতে হবে। তারপরে পরেরটা 2 নাম্বার কমপ্লেক্স নাম্বার, সেটাকেও আমরা পোলার ফর্মে নিয়ে গেলাম। এখান থেকে আমরা R1 এর মান পাইলাম কি √2, R2 এর মান পাইলাম 2, θ1 এর মান পাইলাম π/4, θ2 এর মান পাইলাম -π/6। এবার আমরা সূত্র আছে, গুণফল করি। R1 ইন্টু R2 cos θ1 প্লাস θ2, মাইনাস কেন হয়েছে কারণ এখানে একটা মাইনাস আছে যার জন্য, প্লাস I sin θ1 প্লাস θ2। এরপর যোগ বিয়োগ গুণ ভাগ যা লাগে করবা, এখানে যেহেতু একটু লসাগু করতে হবে, লসাগু করলে π/2 এখানে π/2 চলে আসবে। তো আমরা এই দুইটা কমপ্লেক্স নাম্বার পোলার ফর্ম নিয়ে গুণফল করলাম। তো এই পর্যন্তই কিন্তু আজকের লেসনে গুণফল নির্ণয় করা পর্যন্ত এই সূত্রটা আমরা যে এখান থেকে আসছে সেটা আমরা বললাম। এবং এটা কিন্তু আমরা ভাইবা জিজ্ঞেস করা হতে পারে, দুইটা কমপ্লেক্স নাম্বার পোলার ফর্মে গুণফল নির্ণয় করার সূত্র বলো, তাহলে এই সূত্রটা বলতে হবে। তো এই লেসনে কারো সমস্যা আছে কিনা, থাকলে বলো। এই লিসনে স্যার অনেক কিছু স্যার মানে বুঝতে একটু জটিল মনে হচ্ছে। বুঝতে হলে বলতে হবে, তো তোমরা বলতে তো আমি বলছি সবসময়, না বললে আমি কিভাবে বুঝাবো? এখন তো আমার হাতে তো ওইভাবে ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড যেটাই বলো সেটা তো এখন নাই। সো তোমাদের তো আমি সবসময় একটা জিনিস পড়ানোর পর কোশ্চেন করতে বলি, যদি কারো সমস্যা থাকে কোশ্চেন তো অবশ্যই করতে হবে, কোশ্চেন না করলে আমি কিভাবে বুঝাবো বলো? এছাড়া তো আর উপায় নাই এখানে আমার। যদি এরপরও কারো বুঝতে সমস্যা হয় নেক্সট ক্লাসে বইলো, যে আমি যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট দিব, সমস্যা হলে তোমরা আমাকে বইলো, আমি সেটা দেখানোর চেষ্টা করবো, বাট ট্রাই তো করতে হবে, ট্রাই না করলে তো হবে না। আর ভিডিও তো তোমাদের অবশ্যই দিব, তো সো যদি কোনো সমস্যা থাকে ভিডিওটা বারবার দেখবে, প্লাস যেভাবে ম্যাথ করে দেওয়া আছে, এখানে অনেকগুলো ম্যাথ করে দেওয়া আছে, সেই সেম নিয়মেরই ম্যাথ তোমাদের প্র্যাকটিস করতে আমি দিব যদি অ্যাসাইনমেন্ট দিই। সো আশা করি সমস্যা হওয়ার কথা না, তারপরেও সমস্যা হইলে আমাকে তোমরা নক করো। আর তোমাদের অনেকেরই আছে যে তোমরা একজন ফ্রেন্ড আরেকজনকে জিজ্ঞেস করতে পারো, সেও হেল্প করতে পারে, নিজেরা হেল্প করে ম্যাথ করা বা যে কোনো কোর্স, তোমাদের কিন্তু এই জিনিসটা শিখতে হবে যে যারা ব্যাচমেট আছো একসাথে বসে কোনো জিনিস সলভ করা বা কোনো কিছু গ্রুপ স্টাডি করা, এই জিনিসটা ইউনিভার্সিটি জিনিসে খুবই ইম্পর্টেন্ট, তাই না? গ্রুপ স্টাডি সেই জিনিসটা কিন্তু একটা পড়াশোনার 90% সহজ করে দেয়। তোমাদের গ্রুপ স্টাডি করতে হবে, অনলাইনে একটু সমস্যা হয়তো বা হচ্ছে, বাট আলটিমেটলি গ্রুপ স্টাডি কিন্তু আজকে করো আর কালকে করো, করতেই হবে। গ্রুপ স্টাডি ছাড়া কিন্তু ভালো রেজাল্ট, বা ইভেন ভালো রেজাল্ট না, ভালোভাবে বোঝাটাও দরকার আছে। আমি বুঝাই দিচ্ছি স্যার, একজন স্যারের সবকিছু বোঝানো সম্ভব না, কারণ আমি এটা কিন্তু নিজে বুঝি। তোমাদের যখন বুঝাইতে যাব অনেক কিছুই গ্যাপ থাকবে, কারণ আমার তো বুঝা, আমি তো তোমাকে আমার মতো করে বুঝাচ্ছি।
তোমাকে যতটুকু পারি আমি হেল্প করতেছি, বাট আলটিমেটলি তোমরা হেল্প সবচেয়ে ভালো পাবে বা তোমরা ভালো বুঝবে যখন তোমরা নিজেরা চেষ্টা করবে। তোমাদের মধ্যে এবং নর্মাল অন্যান্য যে কলেজের স্টুডেন্টের মধ্যে পার্থক্য এটাই হওয়া উচিত যে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট অলওয়েজ গ্রুপ স্টাডি করতে জানে, আর একজন মানে কলেজের স্টুডেন্ট সে প্রাইভেট করেই আগায় পড়াশোনাকে, তাই না? তো জিনিসটা কিন্তু এইখানে পার্থক্য আছে, ইউনিভার্সিটি এবং কলেজের মধ্যে পার্থক্য আছে অনেক। তো তোমরা নিজেদের মধ্যে একটু গ্রুপ স্টাডি করবে, তারপরে যদি সমস্যা হয় আমাকে বলবে, আমি দেখানোর চেষ্টা করব। আর রেকর্ডিং তারপরও আছে, সবকিছুই আছে, সমস্যা হইলে সমাধান করা যাবে, বাট সমস্যার জন্য হওয়ার জন্য তো চেষ্টা করতে হবে, সেই সমস্যা হওয়ার জন্য চেষ্টাটা কইরো, তাহলেই হবে। ওকে, যেটুকু বুঝাইলাম তার মধ্যে সমস্যা আছে কিনা? এখন সমস্যা থাকতেই পারে অনেক কিছু এর ভিতরে, বাট আমি যখন এখন যেটুকু বুঝাইছি, যেটুকু তুমি বুঝছো তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটা বলো। স্যার এটা নিয়ে একটু স্টাডি করি, তারপর আচ্ছা, স্টাডি করো, নেক্সট লেসনে আমরা যদি সমস্যা থাকে প্রথমে নেক্সট লেসনে প্রথমে জিজ্ঞেস করো, আমি সেটা নিয়ে আমি লেকচার, আমাদের তো সময়ের অভাব নেই, ক্লাস তো অনেকক্ষণ টাইম পর্যন্ত আছে, চাইলে আমি ওটা আবার পুরোটাও নেওয়া সম্ভব হবে, এমন কিছু না যে নেওয়া যাবে না, বাট চেষ্টা করতে হবে। এখন কেউ যদি চেষ্টা না করেই বলে স্যার বুঝতেছি না, সেটা কিন্তু আমি দেখবো না, সেটা আমি অ্যাকসেপ্ট করবো না, কারণ তোমার চেষ্টাটা তোমার হাতে, বুঝাই দেওয়া আমার হাতে। তুমি চেষ্টা না করলে বলবা যে স্যার বুঝি নাই, আমি সেটা কিন্তু ধরতে পারবো। ওকে, এখন আইডি গুলো দাও সবাই এখানে। ওকে, আইডি দেওয়া হলে লিভ নিতে পারো, আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।